যারা বলেন আমি বড় হয়ে গেছি, আমি 12 বছর বয়সের ছেলের মা হয়েছি এবং পড়াশোনা শেষ করে মানে মাঝ বয়সে চলে এসেছি, তাদের উদ্দেশ্যে বলছি, আমার কোনো আচার আচরণ চিন্তাভাবনা কথাবার্তা দেখলে আপনাদের মনে হবে না যে আমি আসলে মানসিকভাবে বড় হয়েছি। আমি ছোটোবেলায় যেমন ছিলাম এখনও তেমনই আছি। ছোটোবেলায় আমি যা যা করতে পছন্দ করতাম এখনও আমি তাই করতে পছন্দ করি। আমার বয়সের অঙ্ক হয়তো বেড়েছে, কিন্তু মানসিকভাবে আমি সেই ছোট্ট মেয়েবেলাতেই এখনও আছি। কাজের চাপ এবং অফিস সংসার দায়িত্ব সব কিছু পার হয়ে গেলেও দিন রাত পরিশ্রম করি, স্ট্রেসে থাকি বা ডিপ্রেশনে থাকি, যাই করি না করি আমার ছোট্টবেলার সেই অনুভূতিগুলো কিন্তু এখনও একই রকম আছে। শীতের রাতে খেলা, শীতের সকালে পিঠা বানিয়ে খাওয়া, খেজুরের রস খাওয়া, পিকনিক করা, পার্টি করা, ঘোরাফেরা, এসব কিন্তু আমি এখনও ভুলিনি এবং আমি চাই সারা জীবন যেন আমি এইভাবেই থাকি, এমনই থাকি। যারা আমাকে বলে এখন পরিবর্তন হও, চেঞ্জ হও, অন্যরকম হয়ে যাও, আর কত একরকম থাকবে, সেই আগের মতোই আছো, তাদের উদ্দেশ্যে আবারও বলছি আমি আগের মতোই থাকতে চাই এবং আমি আমি এভাবে মানে ভালো থাকি। আমার মনে হয় আমাকে নিজেকে সুস্থ রাখতে হলে এভাবেই থাকতে হবে। তো মানে বয়স যতই বেড়ে যাক আমি ছোট থাকতে চাই, ছোট থাকবো এবং সারা জীবন যেন ছোট থাকতে পারি সেই দোয়াই কামনা করি আপনাদের কাছে। শীতের রাতে ব্যাডমিন্টন খেলা খুব কমন একটা ব্যাপার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা রাস্তাঘাটের পাশে, বাড়ির উঠোনে, বাড়ির ছাদে এবং খোলা মাঠে টেনিস কোর্ট বানাতে দেখেই থাকি সবসময়। সেই ছোট্ট বয়স থেকে শুরু করে এটা দেখে আসছি, এখনও বড় হয়ে গেছি, আমাদের কিন্তু ব্যাডমিন্টন দেখলে খেলতে মনেই চায়। যারা খেলার সুযোগটা পায় না বা ওরকম জায়গা নাই, তারাও কিন্তু মনে মনে চিন্তা করে এই শীতের মধ্যে একটু ব্যাডমিন্টন খেলতে পারলে হয়তো ভালো লাগতো। তো ব্যাডমিন্টন নিয়ে আমার অনেক স্মৃতি আছে। যেমন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় আমরা ফ্রেন্ডরা রাতের বেলা ব্যাট নিয়ে, অর্থাৎ ব্যাডমিন্টন নিয়ে ধানমন্ডি লেকে চলে যেতাম। আমি আমার ইউনিভার্সিটি লাইফ যতদিন ছিলাম, হোস্টেলে ছিলাম, আমি ধানমন্ডি লেকের ঠিক অপোজিট সাইডেই একটা হোস্টেলে ছিলাম। তো আমরা সন্ধ্যা 7টা-8টার দিকে উইন্টার সিজনে সবাই মিলে ব্যাডমিন্টন খেলতে ধানমন্ডি লেকে চলে যেতাম। এটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা আমার লাইফের। এছাড়াও আরও আগের কথা যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝুমু আপু যখন স্টুডেন্ট ছিলেন, তো সেই সুবাদে আমার ইউনিভার্সিটির খালেদা জিয়া হলে থাকা হয়েছে। তো সেখানে রাতের বেলা ব্যাডমিন্টন খেলতেন আমাদের ইউনিভার্সিটির যারা সিনিয়র আপুরা ছিলেন, তাদের সাথে গিয়ে আমি প্রচুর খেলতাম। রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ওখানে খেলা হতো। তো ওই কথাগুলো মনে পড়ে গেল, অনেকদিন পর বন্ধুদের সাথে খেলাধুলা করছিলাম। তো আসলে ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো শীতের দিনে গরম চায়ের তুলনা হয় না। চা আমার জীবনের সবচেয়ে পছন্দের কিছু জিনিসের মধ্যে অন্যতম একটা। তো এখানে পাশেই একটা রং চায়ের দোকানের চাটা এত মজা। তো যাই হোক, খেলা সব কিছু শেষ করে আমরা গেলাম বাজারের দিকে। তো এখানে আমার বান্ধবীরা এবং বন্ধুরা ছিল। বান্ধবীরা ক্যামেরার সামনে আসতে আগ্রহী না, তাই আমি তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করে ভিডিওটা করেছি। প্রথমে একটা ফার্মের মুরগির দোকানে গিয়েছি আমরা 4 জন। আমরা গিয়ে 2 কেজি পরিমাণের 2টা মুরগি নিয়েছি। 190 টাকা করে আমরা 2টা মুরগি নিয়েছি, অর্থাৎ 790 টাকা করে আমাকে 2টা মুরগি, 4 কেজির মুরগি কিনতে হয়েছে। আমাদের প্ল্যান ছিল গ্রিল পার্টি করার, কিন্তু গ্রিলের জন্য পর্যাপ্ত সরঞ্জাম বা প্রয়োজনীয় সরঞ্জাম বাড়িতে না থাকায় আমরা বিরিয়ানির প্ল্যান করলাম। তো সাইফের বাড়িতে আজকে আমাদের গ্রিল পার্টির দাওয়াত ছিল। সাইফ পর্যাপ্ত জিনিসপত্র অ্যারেঞ্জ করতে না পারায় আমরা বিরিয়ানির আয়োজন করেছি। এবং সাইফদের বাড়ির আগে বলে নেই, সাইফ আমার 2017 সালের কর্মস্থলের কলিগ, যে আমার ছোট ভাই, খুব স্নেহের একজন ছোট ভাই এবং খুবই আন্তরিক এবং পছন্দের একটা মানুষ। তো ওর বাড়িতে ওর ভাই বোনেরা প্রতি বছর গ্রিল পার্টি করে, আমি সহ। তো এবার আমি আমার নতুন কিছু ফ্রেন্ড আছে তাদেরকে নিয়ে এবং আমার খুব কাছের কিছু মানুষকে নিয়ে এই পার্টিতে যোগ দেওয়ার চিন্তাভাবনা করে আমি মুরগি নিয়ে যথারীতি চলে গিয়েছি বাসায় গ্রিল পার্টি করব, কিন্তু গিয়ে দেখি কয়লা গ্রিল কিছুই ওর বাসায় অ্যারেঞ্জ করা নাই। তো যাই হোক, তো আমরা তো মানে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে খুব পারদর্শী। আমরা কি করলাম, বিরিয়ানির আয়োজন করলাম। বিরিয়ানির মশলা থেকে শুরু করে আদা, রসুন, পেঁয়াজ বাটা, গরম মশলা সব কিছুই অ্যারেঞ্জ করলাম। আর আরেকটা সুখবর একদম মানে যেদিন ভিডিওটা করছি সেদিন রাতেই
সাইফ হচ্ছে তাদের ক্ষেত থেকে আনা নতুন ধান মানে ভাঙিয়ে এনে পোলাওয়ের চাল করে রেখেছে, যার গন্ধে পুরো বাড়ি মোমো করছে। তো আমরা ভাবলাম যে এত সুন্দর মানে নিজের ক্ষেতের মানে চাল থাকতে কেন অন্য কিছু করব। তো বিরিয়ানির আয়োজন করলাম। আর যেহেতু আমি একটু কাজে পারদর্শী, বন্ধুদের আবদার রক্ষার্থে আমি হচ্ছে মুরগি টুরগি কেটে সব রেডি করলাম। আর সাইফের মা মানে যিনি ভদ্রমহিলা আমাদের আন্টি, উনি একটু অসুস্থ থাকায় ওনাকে আসলে কাজ করতে দেয়নি। আর সাথে সাইফের 2 বোন ইফা, কথা এবং আরও যারা ছিলেন সবাই মিলে আমরা কাটাকাটি করে রান্নার জন্য রেডি করলাম। তো যেহেতু বড় বড় হাঁড়িতে রান্না করা হবে, অলমোস্ট 15 জনের রান্না করতে হয়েছে আমাদেরকে সেদিন রাতে। তো আমরা হচ্ছে একটা বড় চুলা বানিয়ে নিয়েছি, লাকড়ি বা খড়ি দিয়ে আমরা ইট দিয়ে ছাদে বড় চুলা বানিয়ে নিয়েছি। এবং যেহেতু ছাদে পর্যাপ্ত লাইটিং ছিল না, আমরা সবাই সবার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্না করেছি। এখানে আমি অফিস থেকে সরাসরি গিয়েছিলাম খেলার পর গিয়েছিলাম বাজার থেকে আবার কাটাকাটি করে রান্না, মানে একই গেটআপে আমি সব কিছু করতে হয়েছে। এখানে আমি অফিসে যেই গেটআপ নিয়ে গিয়েছিলাম সেই গেটআপেই এসে রান্না করেছি। আমি আর জুবাইর হচ্ছে সরাসরি অফিস থেকে এখানে এসেছি। এনিওয়ে, এখানে আমরা প্রথমে ঘন্টাখানেক ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছিলাম। আর রেসিপির ভিডিওটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব যে এই রান্নাটা করতে আমরা কী কী ব্যবহার করেছিলাম এবং কতটুকু পরিমাণে। তো এনিওয়ে, আজকে আমি আপনাদের সাথে জাস্ট টুনাইট যে পার্টিটা আমরা করেছি সেটারই খণ্ডকালীন একটা মেমোরি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার বন্ধু মানিক ঘোড়াশাল থেকে এসেছে, আমার আরেকজন বন্ধু মাসুম শেখেরচর থেকে এসেছে, আর আমি আর জুবাই নরসিংদী সদর থেকে এসেছি। সাইফের বাড়ি তো এখানেই বড়ইতলা, অর্থাৎ ইটাখলার কাছাকাছি। মূলত আমরা সবাই নরসিংদী জেলার হলেও আমরা এক একজন এক এক উপজেলার হওয়াতে আমাদের অফিসের কাজ শেষ করে এবং যার যার বিজনেস গুছিয়ে আসতে আসতে আমাদের সন্ধ্যা থেকে রাত হয়ে যায়। তো বেশিরভাগ ফ্রেন্ডদের যে গেট টুগেদারটা আমরা করি এটা আমাদের কিন্তু সন্ধ্যা বা রাতে করতে হয়। মানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ফ্রেন্ড সার্কেল এর সব কার্যক্রম রাতে কেন হয়। মূলত আমরা সবাই যেহেতু জব করি বা বিজনেস করি, আমাদের দিনে সময় সুযোগ হয় না। তারপরেও এখানে আমরা কয়েকজনকে মিস করছি, যেমন রাজীব তার বিজনেস নিয়ে একটু প্রেশারে আছে, সে কোনোভাবেই আসতে পারেনি। এছাড়াও আমাদের আরেক ব্যাংকার বন্ধু সৌরভ, সে হচ্ছে ছুটি পায় নাই, আসতে পারেনি। সকালে যেহেতু তার আবার অফিসে সকাল সকাল জয়েন করতে হবে, সেও আসতে পারেনি। শুক্রবার শনিবার হলে হয়তো সবাই থাকতো, ভিডিওটা আরও সুন্দর হতো, আমাদের আরও মজা হতো। কিন্তু যেহেতু আমরা এটা মঙ্গলবার রাতে করেছি সেজন্য অনেকেই আসতে পারেনি। তো এখানে আমি আলুগুলো আগে ভেজে রেখেছিলাম হালকা লবণ এবং হলুদ দিয়ে। ইফা এবং কথা আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছিল। ভিডিওতে আসতে না চাওয়ায় আমি তাদের কাউকে আনিনি, শুধু আমার মেল ফ্রেন্ডদেরকে ভিডিওতে এনেছি। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে মশলা, কাঁচামরিচ, লেবু, গুঁড়া যে মশলা, গরম মশলা এবং আরও যা যা আছে, চাল, আলু সব কিছু ভালো করে ধুয়ে কেটে আমরা আমাদের পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবং যেন টেস্টে কোনো তারতম্য না হয় সেজন্য আমরা একজন আঞ্চলিক বা স্থানীয় বাবুর্চি ভাইয়াকে বলেছি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের রান্না শেষ হয়ে আমরা যখন খেতে বসে গেছি বাবুর্চি ভাইয়া তখন এসেছে। তো এর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের রান্না কমপ্লিট করতে পেরেছি এবং যথেষ্ট পরিমাণে টেস্টি ছিল, যেটা আপনারা ছবি দেখলে হয়তো বুঝতে পারবেন। আমরা প্রচুর পরিমাণে মানে পরিশ্রম করেছি এবং পরিশ্রম অনুযায়ী আমাদের আলটিমেট রেজাল্টটা কিন্তু খুবই ভালো এসেছে। আমাদের সিদ্ধ হয়েছে, লবণ মশলা সব কিছু ঠিকমতো ছিল। 2 কেজি টমেটো আমরা সালাদ হিসেবে খেয়েছি। তো রাতের পাট শেষ করে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা ঠিক 6টার দিকে বের হয়ে গিয়েছি গাছ থেকে পেড়ে খেজুরের রস খাবো বলে। আমাদের প্ল্যানের অন্যতম একটা অংশ ছিল সকালবেলা খেজুরের রস গাছ থেকে পেড়ে খাওয়া। তো আমরা সবাই হচ্ছে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ে আমরা আর বেশি দেরি করিনি, একটু হাঁটাহাঁটি করে আমরা খেজুর বাগানের দিকে চলে গিয়েছি। আপনারা যারা খেজুরের রস গাছ থেকে পেড়ে এভাবে ফ্রেশ জিনিসটা নিতে চান তারা কিন্তু এই লোকেশনটায় আসতে পারেন। আপনারা নরসিংদী সদর থেকে যারা আসবেন তারা চিনিশপুর রোড হয়ে, অর্থাৎ আপনারা নতুন যে জেলখানাটা বানাচ্ছে আমাদের নরসিংদীতে, এটার ঠিক অপোজিটে দেখবেন একটা ইট তৈরির কারখানা, অর্থাৎ ইট খোলা আছে, যেটা আমি ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। ওইটার পাশের রাস্তাটা ধরে হেঁটে এসে এই বাগানটা কিন্তু পেয়ে যাবেন, খেজুরের বাগান। ফোন নম্বর যদি আমি অ্যারেঞ্জ করে দিতে পারি আপনাদেরকে কমেন্ট বক্সে বা কোথাও দিয়ে দিব, আপনারা ফোন করে চলে আসলে আরও ভালো হয়, অথবা আমার সাথে যোগাযোগ করলেও পারবেন। তো এখানে হচ্ছে আমরা দেখলাম যে মাত্র খেজুরের রসের জন্য, এটাকে আমরা বলি যে খেজুরের রস পেতেছে কিনা ওইভাবে বলি, তো খেজুরের রস পেতেছে মাত্র, আমাদের রস হতে হতে 1 ঘন্টা লাগবে। তো 1 ঘন্টায় আমি একটু প্রকৃতির ভিডিও করে নিলাম।
শহুর জীবনে যারা খুব বেশি ক্লান্ত, ব্যস্ত, ধুলোময় জীবন, রোবটময় জীবন হয়ে গেছেন, তারা কিন্তু শীতের সকাল একটু উপভোগ করার জন্য গ্রামের দিকে আসতেই পারেন। খুব বেশি টাকাও খরচ হবে না। বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে যদি আপনারা চলে আসেন, আমার মনে হয় খুব মানে শান্তির একটা মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন। সেই সাথে ফ্রেশ অক্সিজেন তো আছেই। এখানে শিম গাছে শিমের ফুল হয়েছে। তো শিমের ফুলগুলোর ছবি তুলছিলাম। আমার বন্ধুরা অপেক্ষা করছে গাছের দিকে হা করে তাকিয়ে, কখন রস হবে, কখন খাবে। ইতোমধ্যে একটা গাছে টপ টপ করে রস পড়ছে দেখে সাইফ লাফ দিয়ে উঠে গেল যে আপু এটার মধ্যে উঠে যাই, এটা বেঁধে দিলে আমরা ঘন্টাখানেকের মধ্যে আরও কিছু রস পাবো। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখানে কিনে খাইনি, আমরা সরাসরি গাছের বাগানের যিনি মালিক তার বাড়িতে গেস্ট হিসেবে গিয়েছিলাম এবং নিজেরাই বোতল বেঁধেছি এবং নিজেরাই নামিয়ে নিজেরাই মানে আমাদের মতো করে যার যতটুকু প্রয়োজন খেয়ে নিয়েছি। আমাদের কোনো ধরনের পেমেন্ট করতে হয়নি। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু ফোন নম্বরে ফোন করে আসলে হয়তো পার গ্লাস আপনাদের 30 টাকা করে দিতে হবে। আর যদি সকাল সকাল এসে নিজের এভাবে নিয়ে খেতে পারেন তাহলে তো কথাই নেই। আর খেজুরের রসের লোকেশন এবং কি বলে এক্স্যাক্ট অ্যাড্রেসের জন্য আপনারা কিন্তু নিশুস ব্লসমের যে খেজুরের রসের সংক্রান্ত ভিডিও আছে সেটা দেখে আপনারা ওই লোকেশনে গিয়েও খেজুরের রস কিনে খেতে পারেন, যেটা সৈয়দনগর বাজারের সাথেই আছে। আর এটা হচ্ছে মূলত জিনিসপুর বড়ইতলা বলে, মানে আমরা হচ্ছে জিনিসপুর দিয়ে ঘুরে বড়ইতলা দিয়ে ঘুরে এসেছি। তো আপনারা নতুন জেলখানার অপোজিট রাস্তা ধরে হেঁটে এসে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে যে খেজুরের বাগান কোথায়। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেজুরের বাগান থাকায় আমরা 6-7টা গাছ পেয়েছি এবং প্রত্যেকটা গাছে বোতল বাঁধা থাকায় আমরা মানে আমাদের 6-7 জনের জন্য যথেষ্ট পরিমাণে রস ছিল। তো আর গাছ থেকে পেড়ে ফ্রেশ রস আমি জীবনে আর কখনো খাই নাই। আমার বন্ধুদের সুবাদে, তাদের আন্তরিকতা এবং মানে সময় দেওয়ার জন্য আমি এই সুযোগটা পেয়েছি জীবনে। এটা আসলে এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। আপনারা যখন গাছ থেকে পেড়ে ফ্রেশ রসটা খাবেন, ওইটার টেস্ট এবং ফ্লেভারটি কিন্তু অন্যরকম থাকে, যেটা মানে আপনারা কিনে খেলে কখনোই পাবেন না। আর যারা বিক্রি করে, আমার যতটুকু ধারণা, তারা স্যাগারিন মিশিয়ে বা পানি মিশিয়ে, চিনি মিশিয়ে হয়তো বাড়িয়ে বিক্রি করে, টেস্টটা একরকম থাকে না। তো খেজুর গাছ পাহারা দেওয়ার জন্য এখানে ছোট ছোট ঝুপড়ি বানানো হয়েছে, যেটা আমার জীবনের মতো, যার ভেতরে কিছুই নাই, ছন দিয়ে তৈরি করা ছোট্ট একটা ঘর। মানে খুব গরিবী অবস্থা, কিন্তু বাইরে তালাটা মাশাআল্লাহ ঠিক মতন লাগানো। তো যাই হোক, তালা মারা খেজুরের গাছের পাহারাদারের ঘর দেখে আমাদের খুব মজা লাগছিল। এটার নাম ঝুপড়ি। তো আমার নেক্সট প্রজেক্ট যেটা, একটা চায়ের দোকান দেবো ভাবছি বন্ধু বান্ধবরা মিলে, সেটার নাম আমরা ঝুপড়ি রাখবো ঠিক করেছি। তো যাই হোক, সাইফ একটার পর একটা গাছে উঠছে আর রস নামিয়ে নামিয়ে আমাদেরকে দিচ্ছে। আমরা গ্লাস হাতে নিয়ে অপেক্ষা করছি। আর নিপা ভাইরাস বা অন্য কোনো ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য কিন্তু এখানে রসগুলো ঢেকে দেওয়া হয়েছে। এটা খুব সুন্দর, অভিনব এবং মানে হাইজেনিক একটা পদ্ধতি। এর জন্য আসলে রসের মধ্যে কোনো ধরনের ধুলাবালি, ময়লা বা অন্য কোনো পাখির বা বাদুড়ের যে ভাইরাসটা মিক্সড হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু নাই। তো আমরা হচ্ছে খুব মানে নিশ্চিন্তে আয়েশ করে নামিয়ে রস খাচ্ছিলাম একটার পর একটা। এখানে কেউ কিছু বলার নাই, যেহেতু আমরা গেস্ট ছিলাম, আমাদেরকে আরও আপ্যায়ন করা হচ্ছিল। তো এই অনুভূতিটা আসলে খুব সুন্দর। শীতের সকালে খেজুরের রস, শীতের সকালের পিঠা, গ্রামের সৌন্দর্য, শীতের রাতের বারবিকিউ পার্টি, শীতের রাতের নিজেরা রান্না করে খাওয়া, তো সকালে হাঁটতে বের হওয়া, এই জিনিসগুলো আসলে বন্ধু বান্ধবদের সাথে, আর বন্ধুরা যদি এমন হয় যারা একদম মানে সারাদিন অফিস করে তারপর আবার এসে খুব মানে নিরাপত্তার সাথে এই কাজগুলো মেনটেন করে বা খুব সুন্দরভাবে হাসি মুখে করে, তখন আসলে ভালো লাগে। এমন মানে যন্ত্রণাময় জীবন থেকে একটু ছুটি পাওয়া যায়। তো মানুষ যখন খুশি থাকে, হ্যাপি থাকে, বন্ধুদের সাথে আন্তরিকতার সাথে একটু মানে সময় কাটায়, আমার মনে হয় লাইফে আসলে এই মুহূর্তগুলো খুব ইম্পর্ট্যান্ট, যা আমাদের মানে ধরে রাখা উচিত। একটা বয়স গিয়ে মানে শেষ বয়সে হয়তো আমরা বলতে পারবো যে আমি এমন কিছু বন্ধু পেয়েছিলাম যারা আমাকে খুব মানে নিজের বোনের মতো করে রেখেছিল। যাই হোক, আবেগী কথা বাদ দিই, এখানে হচ্ছে ইটা খোলাটা দেখানোর কথা ছিল আপনাদেরকে। হাতের বামেই একটা ইটা খোলা, মানে যেখানে ইট বানানো হয়, মাটি কেটে মাটিকে প্রসেস করে তারা ইটের ডাইজের মধ্যে নিয়ে ইট বানায়। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ার সাহেব গিয়েছে ইটের গুণগত মান পর্যবেক্ষণ করতে। ইট পরীক্ষা নিরীক্ষা শেষ করার পরে আমরা দেখছিলাম একটা খেজুরের যেখানে মানে খেজুরের গাছ যেখানে বাবুই পাখির বাসা। দেখে কবিতাটা মনে পড়ে গেল। বাবুই পাখির ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে,
তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। দেখেন এখানে মানুষের বানানোর জন্য অন্য মানুষরা ইট বানাচ্ছে, অর্থাৎ ম্যাটেরিয়ালস বানাচ্ছে, আর বাবুই পাখি কিন্তু নিজে খড়কুটো পরিশ্রম করে সংরক্ষণ করে বা সংগ্রহ করে সে বাড়ি বানাচ্ছে। কবিতার মূল ভাব এটাই ছিল যে নিজের কাঁচা ঘর হলেও সেটা শান্তির এবং তৃপ্তির। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও, নতুন কোনো অভিজ্ঞতা এবং নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।